হ্যাঁ, এসো এসো ভাই এসো, দেখো আমি কি পেয়েছি। আরেকটা কথা বলতে হবে, এই কেসটা বড় অদ্ভুত। হ্যাঁ ডক্টর সালুকে, কেসটা তো খুবই অদ্ভুত, আর যেগুলো আমরা জানতে পেরেছি ওগুলো। আরে না ভাই, ওইটাও তো অদ্ভুত নয়, আমি যেটা তোমাদের বলতে যাচ্ছি সেটা অদ্ভুত। হ্যাঁ, কি হলো? তুমি এদিক ওদিক কি দেখছো? কিছু না। ঠিক তো? না না, আমি আপনার কথাই শুনছি। কি বলছেন স্যার? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তো আমি কি বলছি? ও হ্যাঁ, অদ্ভুত। দেখো, আমি এর রক্তের সঙ্গে সঙ্গে রক্তের মতো আর একটা জিনিস পেয়েছি। রক্তের মতো? স্যার স্যার আপনার সন্দেহ একদম ঠিক ছিল, এটা ডাই ছিল। আরে সারিকা, তুমি এসে গেছো? মানে আমি বলতে চাইছি, কি বলছো তুমি? লাল ডাই? কি করে? আরে বাহ, কনসেন্ট্রেশন ফিরে পেয়েছো তুমি। আরে আমার কনসেন্ট্রেশন কোথায় গিয়েছিল? তোমরা সব সময় না আমার পিছনেই পড়ে থাকো। ও আচ্ছা আচ্ছা। আমি সিডের বডি থেকে এই প্লাস্টিক ব্যাগটা পেয়েছি। এই ব্যাগ ওর শার্টের ঠিক নিচে ওর বডির সাথে টেপ দিয়ে আটকানো ছিল, আর এই ব্যাগটাতেই একদম রক্তের মতো ডাই রাখা হয়েছিল। এটা তো ঠিক ওই রকমই যেটা ফিল্মের শুটিং এ ইউজ করা হয়। বা হয়তো নাটকে। নাটক? হ্যাঁ, নাটকে। যতদূর আমরা জানতে পেরেছি তাতে এটা পরিষ্কার যে এই সিড একজন ঠক ছিল। ও সিডা তার সঙ্গীরা মিলে জুয়া আর মার্ডারের নাটক করে লোকেদের ঠকাতো। তার মানে এসবের মধ্যে ওই বারটেন্ডারও যুক্ত ছিল। ও জেনে বুঝে বড় লোকদের ফাঁসিয়ে এখানে এই কার্ড পার্টিতে পাঠাতো, আর তারপরে এই মার্ডারের নাটক। তো এই জন্য রণবীর, বিক্রম আর প্রীতম আলাদা আলাদা জায়গায়, আলাদা আলাদা সময় এর মার্ডার দেখেছে। আর ওরা এসব অনেক আগে থেকেই করছে, কিন্তু কাল রাত ওদের নাটক বাস্তবে পরিণত হয়। প্রতিবারই একটা নতুন বাংলো, নতুন লোক ঠকানোর জন্য। আর বাকি সব সেম, একই খেলা, একই ঝগড়া, আর সেই একই সিটের মার্ডারের নাটক। লোকেদের কাছ থেকে টাকা নিয়ে পুলিশ কেসে নামে লোকেদের ভয় দেখিয়ে বের করে দেওয়া। সব কিছু সেম টু সেম। প্ল্যান তো খুব ভালো ছিল, কিন্তু কালকে হঠাৎ মার্ডার কি করে হয়ে গেল? কারণ কালকে রাতে একটা গন্ডগোল হয়েছে। মানে? 1 মিনিট। স্যার, আর এই হচ্ছে ছুরি। এই ছুরিটাও সেই রকমই নকল যেমন এই রক্তটা। যদি এটাকে কারোর শরীরে মারা যায় তখন এটা শরীরের ভেতরে যায় না, এটা ছুরির ভেতরেই চলে যায়। এই দেখো। কিন্তু ডক্টর, এটা যদি নকল চাকু হয় তাহলে এই নকল চাকু দিয়ে সিড মারা গেল কি করে? কালকে রাতে একটা ভুল হয়েছিল। এখানে একটা পেঁচ আছে, এই দেখো। যদি এই পেঁচটাকে ঘুরিয়ে দেওয়া যায় তখন এই ফলাটা আটকে যায়, ভেতরে ঢুকতে পারে না। তারপর এই ছুরিটা দিয়ে কেউ যদি আঘাত করে শরীরের ভেতরে ঢুকে যায়। কেউ ইচ্ছে করে এই ছুরিটাকে এরকম বানিয়েছে যাতে সিড মরে যায়। এরকম তো সেই লোকটাই করতে পারে যে এই খেলার ব্যাপারে সব কিছু জানতো। এটা বোধহয় সে যে লিভিং রুমের ব্যালকনিতে ছিল, যার কাপড়ের টুকরো আমরা পেয়েছিলাম। আর দ্বিতীয়ত, আমাদের খুনির কাছে সে পৌঁছবে যে বাকি লোকেদের কার্ড পার্টি পর্যন্ত পৌঁছেছে। ওই বারটেন্ডার দিনেশ। এক্সকিউজ মি? আই এম সরি স্যার, এখনো ক্লাব ওপেন হতে বেশ কিছুটা সময় বাকি আছে। সরি স্যার। আমরা একটা কেসের ব্যাপারে এখানে এসেছি। আমরা সিআইডি থেকে। সিআইডি? হ্যাঁ বলুন স্যার, আমি কি করতে পারি আপনার জন্য? স্টাফেদের সঙ্গে কিছু কথা আছে। স্টাফেরা এখানে আছে? এখন সবাই তো এখানে নেই, কিছু লোক আছে যারা লকার রুমে ইউনিফর্ম চেঞ্জ করছে। আপনাদের একজন বারটেন্ডার দিনেশ, সে কোথায়? ম্যাম, কাল থেকে ও কাজে আসেনি, জানি না না বলে কোথায় গেছে। আচ্ছা স্যার, ব্যাপারটা কি? ও কিছু ঘটিয়েছে নাকি? করেছে কি করেনি সেটা পরে আপনি জানতে পারবেন। আপাতত আপনি ওর অ্যাড্রেস দিন আমাদের। স্যার, ও এখানে যে অ্যাড্রেস দিয়েছিল সেটা ভুল অ্যাড্রেস। অ্যাকচুয়ালি ও যখন উধাও হয়ে গিয়েছিল এখানে অ্যাড্রেস বুক থেকে ওর সব ডিটেলস বার করেছিলাম আমি, কিন্তু তারপর দেখলাম যে অ্যাড্রেসটা ভুল। আপনি চাইলে আমি আপনাকে অ্যাড্রেসটা দিতে পারি, কিন্তু আমার মনে হয় না আপনি ওকে ওখানে খুঁজে পাবেন। আপনি যখন কাউকে কাজে রাখেন তখন তাদের ডিটেলস নিয়ে রাখেন না?
আপনি কি জানেন আপনার এই বারকে সামনে রেখে ও লোককে ঠকাতো? হোয়াট? আর আমরা এখন ওকে একটা খুনের ব্যাপারে খুঁজছি। মার্ডার? আই এম সরি ম্যাম, আমি সত্যি জানতাম না। সেই জন্যই আগে থেকে ভালো করে খোঁজ নিতে হয়। রুলসগুলো আপনার ভালো করে ফলো করা উচিত ছিল। আগে থেকে এগুলো করলে আজকে এরকম প্রবলেম হতো না। আই এম সরি স্যার। আচ্ছা, এই দিনের সম্পর্কে আর কি বলতে পারো? কিছু জানো ওর সম্পর্কে? না স্যার, তেমন বিশেষ কিছু নয়, কারণ ও খুব কম কথা বলতো, বেশিরভাগ চুপ করেই থাকতো। সেই জন্য ওর বন্ধু কম ছিল, শুধু এক মেয়ে ছাড়া, মানসী। ও এখানে ওয়েট্রেসের কাজ করে। ওদের মধ্যে ভালো ভাব ছিল, যদিও ওরা দুজনে কোনোদিন এটা প্রকাশ করেনি, কিন্তু আমার মনে হয় যে ওদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তো আপনি মানসীকে জিজ্ঞেস করেননি কি ছিল ওদের মধ্যে? জিজ্ঞেস করেছিলাম ওকে, কিন্তু ও নিজেও জানে না। কোনো ব্যাপার না, মানুষকে একবার ডাকুন তো। ঠিক আছে স্যার। স্যার, মানসী। মানসী, দীনেশ তোমার বন্ধু ছিল? ছিল মানে? ও ঠিক আছে তো? দেখো, একটা খুন হয়েছে, আমরা সন্দেহ করছি দীনেশ ওটাতে ইনভলভ আছে। আমরা ওকে খুঁজছি। তুমি জানো কোথায় আছে ও? আমি নিজেই অনেক টেনশনে আছি। ওর ফোনও লাগছে না, আর ও এখানে যে অ্যাড্রেসটা দিয়েছিল সেটাও নকল। আর আপনারা বলছেন যে ও কোনো মার্ডারের সাথে যুক্ত? আচ্ছা, আপনি তো ওকে খুব ভালো করেই জানতেন না? হ্যাঁ স্যার, আমরা একে অপরকে ভালোবাসতাম, আর আমরা বিয়েও করতে চলেছিলাম। সেই জন্য ও কিছু টাকা জোগাড় করতে চাইছিল। আচ্ছা, ও এই টাকাটা ক্লাবের চাকরি থেকে জমাচ্ছিল নাকি অন্য কোনো সাইড বিজনেস ছিল ওর? চাকরি ছাড়া ও শেয়ার বিজনেসে ও টাকা লাগিয়েছিল, আর আমাকে বলতো যে ও অনেক টাকা রোজগার করছে। আমাকে দামি দামি গিফট দিত, আর দামি দামি রেস্টুরেন্টও নিয়ে যেত। তো ও তোমায় ওর ঠকানোর বিজনেসের ব্যাপারে কিছুই বলেনি? ওর কোনো ছবি আছে তোমার কাছে? হ্যাঁ আছে। স্যার, এই দীনেশ তো নিরুদ্দেশ, কিন্তু ওর ছবি আমরা পেয়েছি। এটাকে আমরা সার্কুলেট করে দিচ্ছি। এটাকে আমরা সার্কুলেট করে দিচ্ছি। হ্যাঁ, করাও অভিজিৎ, করাও। তিনজনের স্কেচ তো করা হচ্ছে। একটা কথা তো পরিষ্কার যে চারজন সবাই একসঙ্গে কোনো গর্তে লুকিয়ে বসে আছে। হ্যাঁ স্যার। স্যার, এটা ঠক কিন্তু খুনি নয়। ভুল করে এদের হাতে খুন হয়ে গেছেন। 100% এটা ভয় পেয়েই কোথাও লুকিয়ে রয়েছে। ব্যাস, এই ভয়টাকেই আমাদের কাজে লাগাতে হবে। এমন ভাবে ভয় দেখাতে হবে যে ওরা নিশ্চয়ই কোনো ভুল করে থাকবে, আর আমরা খাপ করে ধরে ফেলবো। স্যার, স্যার, হ্যাঁ, স্কেচ তৈরি। ওকে। স্যার, হ্যাঁ, এই তিনজনই জুয়ারি, আর যে ছুরি মেরেছে সে হলো হরিশ। একটা কাজ করো, এই তিনটে স্কেচই আর ওই বারটেন্ডারের ছবি প্রতিটা পুলিশ স্টেশন, রেলওয়ে স্টেশন, বাস স্ট্যান্ড, লজে, সব জায়গায় পাঠিয়ে দাও। আর সমস্ত নিউজ চ্যানেলেও পাঠিয়ে দাও। আর ওদেরকে জানিয়ে দাও যে 24 ঘন্টা যেন এদের ছবি দেখানো হয়। প্রত্যেকটা বাড়িতে এদের ফটো দেখাতে হবে। তারপরে দেখবো কতদিন লুকিয়ে থাকে আমাদের হাত থেকে। এই চারটে ফটো খুব ভালো করে দেখুন। এই চারজন এই হত্যাকাণ্ডে জড়িত। এদের ব্যাপারে কোনো রকম সূত্র বা কোনো রকম খবর পেলে সিআইডি কে এই নাম্বারে খুব তাড়াতাড়ি যোগাযোগ করবেন। এরা খুবই ভয়ানক। এরা সবাই ইন্ডাস্ট্রিয়ালিস্ট হেমন্ত কুমারের ফার্ম হাউসে নিজেরই এক বন্ধুকে খুন করে পালিয়ে গেছে। পুলিশরা অনেকক্ষণ ইনভেস্টিগেশন করার পরেও সেখান থেকে কোনো কিছুই খুঁজে পাওয়া যায়নি। সিআইডি এদের সবাইকে খুঁজছে। এই হলো এদের ফটো। ভাই শোন না, ম্যাচটা চালু কর না, ম্যাচ হচ্ছে। এরা সবাই ইন্ডাস্ট্রিয়ালিস্ট হেমন্ত কুমারের ফার্ম হাউসে নিজেরই এক বন্ধুকে খুন করে পালিয়ে গেছে। সিআইডি এদের সবাইকে খুঁজছে। এই হলো এদের ফটো। দেখলি তুই, এরা তো সবকিছু জেনে ফেলেছে। ভাই ছবি টবি সব দেখাচ্ছে, সমস্ত ডিটেলস দেখাচ্ছে। বাজেভাবে ফেসে যাবো ভাই এসবে। হাসবো তো বটেই। আমি তোদের আগেই বলেছিলাম যে চল পালিয়ে যাই, কিন্তু তোরা তো শুনলেই না। এবার এবার পুলিশ আসবে, সব জায়গায় খোঁজ করবে, আর তখন আরে এখনো অনেক সময় আছে। চল পালাই, এই ব্যাগ তোলা, সবাই মিলে পালাই, চল। স্যার,
সিট তো আমার খুব ভালো বন্ধু ছিল, আমার পার্টনার ছিল, সব কিছু ঠিকঠাক চলছিল, এতদিন ধরে কোনো গোলমাল হয়নি। ওই রাতে কি যে হলো, আমি তো অন্যান্য বারের মতোই নকল ছুরিই মেরেছিলাম, কিন্তু মানে মানে জানি না কিভাবে কিভাবে মরলো, আমি জানি না। এও জানে না। ওসব নাটক বন্ধ করো আর সত্যি করে বলো। বলো। স্যার, আমরা ধনী আর এনআরআই লোকদের বোকা বানিয়ে ঠকাতাম, আর দিনেশ ওই জেডিস ক্লাব থেকে এই ধরনের বোকাদের সিডের কাছে আনতো। তারপর আমরা সেই বড় লোক এনআরআই লোকগুলোকে কোনো খালি নির্জন বাংলোয় নিয়ে যেতাম, যেটা আমরা প্রথম থেকেই সিডের বাংলোর মতো সাজিয়ে রাখতাম। হ্যাঁ স্যার, আমার একটা বিজনেসও আছে স্যার, রিয়েল এস্টেটের বিজনেস। তাই স্যার এই কাজের জন্য এরকমই খালি শুনশান বাংলোর খোঁজ করতাম আমি স্যার, আর তারপর অ্যাভেলেবেল করাতাম এই কাজের জন্য স্যার। স্যার প্রথমে আমরা মুরগিকে জিততে দিই, আর তারপর যখন সে ভরসা পেয়ে যায় তখন সিট জেতা শুরু করে দেয়। এই সব কিছুর প্ল্যান থাকতো স্যার, সিট জিততেই থাকতো, আর আমি আর ওরা আমার মধ্যে ঝগড়া শুরু হতো, আর আমি রেগে গিয়ে ওকে খুন করে দিতাম, মানে মিথ্যে করেই। এসব দেখে ধনী এনআরআই লোক ঘাবড়ে যেত আর ওদের টাকা পয়সা ফেলে পালিয়ে যেত। ওঠে পর নাটক শেষ, চলে গেছে ও। ঠিক গেছে তো রে? হ্যাঁ গেছে। উফ, আরে লেগে যাবে পাগল। তারপর আমরা ওই টাকাগুলো নিজেদের মধ্যে ভাগ করে নিতাম। ওই রাতেও সব এরকমই হয়েছিল, আমি ওকে ছুরি মেরেছিলাম, আর তারপর পুলিশকে ফোন করা যাক আর সবকিছু ডিটেলে আমি পুলিশের চক্করে পড়তে চাই না। আমার পাসপোর্ট, ইউএসএ সিটিজেনশিপ সবকিছুই চলে যাবে। না 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 না, আমি যাচ্ছি। আরে ঘুমিয়ে পড়লি নাকি সিট? আরে ওর ভাই, অনেক হয়েছে, আর ওভার অ্যাক্টিং করতে হবে না। সিট সেট সেট। আরে এই তো সত্যি মরে গেছে। আরে ছুরিটা সত্যি সত্যি লেগে গেল নাকি ওর? আরে কি বাজে কথা বলছিস কি তুই? আরে সিট ওঠ না, সিট ওঠ না। আরে ছুরিটা কি করে? তুই ছুরিটা ইউজ করার আগে চেক করিসনি নাকি? আরে প্রথমবার করছি নাকি? শুটিংয়ের ছুরি এটা, একটাই তো ছুরি আছে না, কিন্তু এই খুন কি করে হতে পারে? আমাদের পুলিশকে জানাতে হবে। পুলিশকে যদি জানাই তো আমরা সবাই ফেঁসে যাব। তাহলে কি করব? তোর খেলাটা ভেস্তে গেছে ভাই। কি? এই এই এটা দেখ, এই দেখ ফটো আছে। আরে আমি এই ফটোগুলো এখনই পাঠাচ্ছি পুলিশের কাছে অ্যাড্রেস সহ, ওরা এক্ষুনি ওখানে এসে পড়বে। তোর খুব শখ হয়েছিল না খেলা, এবার দেখি পুলিশের সাথে কেমন লুকোচুরি খেলিস। তুমি বলছো যে তোমরা ওখানে টাকা ফেলে পালিয়ে গিয়েছিলে? হ্যাঁ স্যার, পুরো 90 লাখ টাকা ছিল স্যার। আমরা সব ফেলে পালিয়েছিলাম। কিন্তু আমরা তো ওখানে কোনো টাকা পাইনি। আমি কিছু জানি না ম্যাম, ওই টাকাটা কোথায় গেছে, ওই নকল ছুরিটাই বা আসল কি করে হয়ে গেল, সিডের খুন কি করে হয়ে গেল, আমি কিচ্ছু জানি না ম্যাম। কেউ তোমাদের জালে তোমাদেরই ফাঁসি দিয়েছে, বুঝেছো? দেখো, এমন কেউ আছে যে তোমাদের এই খেলার ব্যাপারে সব কিছুই জানতো। ওই ছুরিটা নিয়ে কোনো গন্ডগোল করেছিল আর তাতেই সিট মারা যায়। আর ওই দিনেশ, ও কোথায়? সিড মারা যাওয়ার পর আমি দিনেশকে ফোন করেছিলাম, আমার কথা শুনে ও খুব ঘাবড়ে গেছিল, বলল কি যে ওই শহর ছেড়ে চলে যাবে। দিনেশ তো তখন থেকেই উধাও। তাহলে কি পুরো প্ল্যানটা আবার দিনেশ করেনি তো? ওখানে রণবীরকে পাঠায় আর হরিশের ছুরিটাই চেঞ্জ করে দেয়, আর তারপরে দিনেশ ব্যালকনিতে লুকিয়ে পড়ে। আর ওখান থেকে দিনেশ ফটো তুলেছে স্যার, আর হরিশকে পাঠিয়েছে, আর তারপর বলেছে যে পুলিশ আসছে, তাই এরা সব ভয় পালিয়ে গেছে। 90 লক্ষ টাকা ছেড়ে পালিয়ে গেছে। তার মানে দিনেশ আমাদের সাথে বেইমানি করেছে। বাহ, সবাইকে ঠকায় যে লোক, যখন তাদের সাথে এরকম হলো খারাপ লাগছে। হ্যাঁ বলো সালুকে। ফ্যান্টাস্টিক, ঠিক আছে। সালুকে বললো যে প্রমাণ পাওয়া গেছে, যে জিনিস দুটো আমরা দিনেশের কথায় আমরা পাঠিয়েছি। ওর ইউনিফর্ম আর জিম ব্যাগ। হ্যাঁ দা, যে কাপড়ের টুকরো আমরা ব্যালকনি থেকে পাই, ওই টুকরোর সঙ্গে এই দিনেশের ইউনিফর্মের কাপড় ম্যাচ করছে। স্যার, তার মানে খুনি দিনেশ? এসিপি স্যার,
হ্যালো, কি জিটি রোড? ঠিক আছে স্যার, ওকে ওকে। জিটি রোডে যেতে হবে। দিনেশকে জিটি রোডের বাজারে দেখা গেছে। ভাই, এই লোকটাকে দেখেছো এখানে? আচ্ছা, এই যে দাদা, একে দেখেছেন? হ্যাঁ দেখেছি তো, কোথায়? ওই তো ওখানে দাঁড়িয়ে রয়েছে। আগে? হ্যাঁ আগে। থ্যাঙ্কস থ্যাঙ্কস, চলো। মা, বাবা, আমায় ক্ষমা করে দিও। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, তোমাদের মান সম্মান ডুবিয়ে দিয়েছি। কিন্তু একটা সত্যি কথা, আমি খুনি নই, আমি কাউকে খুন করিনি। আমি শুধু একটু টাকা ইনকাম করতে চেয়েছিলাম, কিন্তু আমি জানতাম আজ নয়তো কাল পুলিশ আমাকে ধরেই নেবে। এটা হওয়ারই ছিল। ক্ষমা করে দাও। এই বদনাম নিয়ে বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো। স্যার, আমরা সিসিটিভি ফুটেজ চেক করে দেখেছি। ওকে দেখে ওখানে ডিপ্রেসড মনে হচ্ছিল। স্যার, মনে তো হচ্ছে না কেউ ওকে ফোর্স করেছিল, ও নিজের ইচ্ছেতেই মারা গিয়েছে। সুইসাইড নোট পড়ে তো মনে হচ্ছে স্যার ও এই কাজের ব্যাপারে খুব লজ্জিত ছিল। ও এ ব্যাপারে জড়িত তো ছিল, কিন্তু সিটকেও মারেনি। স্যার, দিনেশ নয় তো আর কে হতে পারে? এদের এইসব খেলার ব্যাপারে আর তো কেউ জানতোই না। এরকম ব্যাপার নয় তো যে এরা যাদেরকে ঠকিয়েছিল ওদের মধ্যে কেউ এদের থেকে প্রতিশোধ নিচ্ছে? হতে পারে। একটা কাজ করি, আমরা বোর্ডের ওপর পুরো সাসপেক্টদের নাম লিখি, ওদের ফটোগুলো ওই সাসপেক্ট মানে ওই এনআরআই যাকে হরিশ আর তার দুই বন্ধু মিলে ঠকিয়েছে, স্যার, এই হলো সেই সমস্ত লোকগুলো যারা এই কেসের সঙ্গে জড়িত। অভিজিৎ, খোঁজ নিতে হবে খুনের সময় এরা কোথায় ছিল। পুরো ইনফরমেশনটা আমরা এয়ারপোর্ট ইমিগ্রেশন থেকে পেয়ে যাব। স্যার, এই ফটোগ্রাফে যে 8জন লোক আছে সেই সময় তারা ইন্ডিয়াতে ছিলই না। ইনফ্যাক্ট বেশিরভাগ লোকই এই ঘটনার পরে ইন্ডিয়াতে ফেরেইনি। শুধু এই 4 জন ছাড়া এই 3 জন সাক্ষী, বিক্রম, রণবীর, প্রীতম আর মিস্টার রানা। স্যার, এক্ষুনি আমি মিস্টার রানার বাড়িতে ফোন করেছিলাম, ওনার ওয়াইফ ধরেছিলেন। বললেন যে 3 বছর আগে উনি মারা গেছেন, আর 3 বছর আগে এরা ওনাকে ঠকিয়েছিল। উনি এই গিল্ট ফেলেই ভুগতেন যে ওনার সামনে কেউ খুন হয়ে গেছিল আর উনি কিচ্ছু করতে পারেননি, যার জন্য উনি নেশার কবলে পড়েন। আর তাহলে বাকি থাকলো 3 জন সাসপেক্ট, প্রীতম, রণবীর আর বিক্রম। প্রীতম আর বিক্রম এরা তো দেশের মধ্যেই ছিল, কিন্তু এই শহরে ছিল না। এবার এই রণবীরই শুধু বাকি থাকলো। রণবীর তো নিজেই ওখানে ছিল, ওই ফটোতেও ছবি আছে। হ্যাঁ স্যার, ও একই সাথে ব্যালকনি আর হল তাতে থাকতে পারে না, এটা অন্য কেউই হবে। তাহলে কে হতে পারে এই খুনি? পঙ্কজ, মিস্টার রানা 3 বছর আগে মারা গেছেন, ওনার পুরো ডিটেলসটা আমার চাই। স্যার, এটা কোনো একজন লোকের কাজ নয়, অন্য কেউ আছে যে ওর সঙ্গে কাজটা করেছে। আমার তো মনে হচ্ছে যে খুনি আমাদের চোখের সামনেই আছে, শুধু আমরাই ওকে দেখতে পাচ্ছি না। ইয়েস, খুনি তো আমাদের সামনেই ঘুরছে।
কি কথা বলেছো ফ্রেডি, সুপার। আমি স্যার, হ্যাঁ তুমি। খুনি সত্যিই আমাদের চোখের সামনে ঘুরছে, কিন্তু আমরা ওকে দেখতে পাচ্ছি না। কিন্তু এখন আমি বুঝতে পেরে গেছি। হোটেলে যাই। হোটেল? হ্যাঁ হোটেল। থিওরি হিসেবে ওর হোটেলেই থাকার কথা। একবার যদি জানতে পারি যে খুনি ওই, তাহলে ওর সঙ্গী আর জুয়োর টাকা সব পেয়ে যাবো। তাহলে চলুন স্যার, তাড়াতাড়ি যাওয়া যাক আর ওকে ধরে ফেলি গিয়ে। ধরবে না ওকে, ওর ওপর নজর রাখতে হবে। আর হ্যাঁ, যদি বেশি চালাকি করে তাহলে ছাড়বো না ওকে। এক্সকিউজ মি, হ্যাঁ স্যার, আমি আপনার ফোন থেকে একটা ফোন করতে চাই। করুন স্যার। ওয়েল, আমার একটু প্রাইভেট কথা ছিল আর কি। এছাড়া কি আপনার কাছে অন্য কোনো ফোন আছে? স্যার ওইটাই চলে যান, ওটা থেকে কথা বলে নিন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। শোনো ভাই। হ্যাঁ স্যার। আমরা সিআইডি থেকে আসছি। আমরা এই লোকটাকে ফলো করছি। এই লোকটা যে কথা বলছে ওটা আমাদের শুনতে হবে যে কি কথা বলছে। স্যার ওই ফোনটা এই ফোনটার সাথে কানেক্টেড। আমার মনে হচ্ছে সিআইডি কিছুই জানতে পারেনি। প্ল্যানটা সাকসেসফুল। আমাদের প্ল্যানটা খারাপ করার শুধু একটাই লোক ছিল, আর সেই ছিল দিনেশ। আরও সেটার উপযুক্ত শাস্তি পেয়ে গেছে। সো দেয়ার ইজ নাথিং টু ওয়ারি অ্যাবাউট। ইউ ডোন্ট ওয়ারি। আমি যদি কিছু জানতে পারি তোমাকে জানাবো। আই লাভ ইউ টু। এই আমি আপনাদেরকে কিচ্ছু বলতে পারবো না। আমি এই ব্যাপারে কিচ্ছু জানি না। তুই কিছু বলিস আর না বলিস, তুই ফোনে যা কথা বলছিলি না ওটা আমরা সবাই শুনে নিয়েছি, বুঝলি? শুধু এটা বল, টাকা কোথায়? হ্যাঁ দেখো, মুখ বন্ধ করে কেন নিজের জীবনের সর্বনাশ ডেকে আনছো? তোমার মঙ্গল এতেই। চুপচাপ যা জানো সব বলে দাও। টাকাটা ওর কাছে রয়েছে। একটু দেখ তো মা, কে বেল বাজাচ্ছে? হ্যাঁ মা। হাই, চিনতে পেরেছো? স্যার, মানসী। অ্যাকচুয়ালি আমরা আপনার বাড়ির তল্লাশি নিতে চাই। সার্চ ওয়ারেন্ট। কি ব্যাপার? আপনারা কারা? সিআইডি। আমাদের কাছে আপনার বাড়ির তল্লাশির অর্ডার আছে। কিন্তু আমরা কি করেছি? আপনারা এখানে কেন এসেছেন? খুব তাড়াতাড়ি জানতে পারবে। চেক করো। দয়া স্যার। চলো। এই নোটগুলোতে রক্ত লেগে রয়েছে। ডিএনএ টেস্ট করলেই জানতে পেরে যাব যে এই রক্তটা সিডের, তাই না? এবার বলো, কিছু জিজ্ঞেস করবে? এখন এ জিজ্ঞাসা করবে না, আমরা জিজ্ঞাসা করব ব্যুরোতে। কিন্তু আপনারা আমাকে কেন সন্দেহ করলেন? শেষবার আমাদের মনে হয়েছিল যে দিনেশ খুনি, কিন্তু ও সুইসাইড করে প্রমাণ করে দিয়েছে যে ও খুনি নয়। মানুষ এটা কি চেনো? এটা তোমার ইউনিফর্মের কাপড়ের টুকরো। এটার কারণে আমরা তোমাকে সন্দেহ করছি, বুঝেছো? আর তারপর আমরা এইটা খোঁজ লাগালাম যে তুমি এরকম কাজ করলে কেন। আপনি জানতেন যে আমি এসব কেন করেছি? মিস্টার রানা, আপনার বাবা ছিল, রাইট? হ্যাঁ, উনি আমার বাবা ছিলেন। আর ওনার প্রাণ সিট আর ওনার সঙ্গীদের জন্য গেছে। উনি ওই ঘটনাটা কিছুতেই ভুলতে পারেননি। আর উনি একজন ডায়াবেটিসের রোগী ছিলেন। তার
তারপরে উনি প্রচুর ড্রিঙ্ক করতে শুরু করে দিয়েছিলেন। উনি কি জানতেন এগুলো যা হচ্ছে সেগুলো সবই নাটক? না, উনি কিছুই জানতেন না। যদি এটা জানতেন তাহলে নিজের প্রাণ নিতেন না। উনি তো এই সব কিছুকে সত্যি মনে করতেন। ইউএসএ তে ছিলাম আমি, যখন মা আমাকে কল করলো। বাবার অবস্থা খুব খারাপ ছিল। যখন আমি ইন্ডিয়া আসলাম তখন উনি আমাকে বললেন যে আমাকে ওনার কোনো অসম্পূর্ণ কাজ পূর্ণ করতে হবে আর ওনার অপরাধীদের শাস্তি দিতে হবে। তারপরে আমিও বাবাকে প্রমিস করেছিলাম যে আমি ওনার অসম্পূর্ণ কাজ শেষ করব। তারপরে উনি আমাদের সবাইকে ছেড়ে চলে গেলেন। তারপরে তুমি কি করলে? তারপরে আমি খোঁজ করা শুরু করি, কিন্তু ওই সময় এরকম কোনো কেস রেজিস্টারই হয়নি। কিন্তু পরে আমার মনে পড়েছিল বাবা বলেছিল যে এই জেডিস ক্লাবে দিনেশ ওনাকে সিডের সাথে দেখা করিয়েছিল। তো এইভাবে তোমার সঙ্গে দিনেশের দেখা হয়? হ্যাঁ, তারপরে আমি ওখানে ওয়েটারে চাকরি করা শুরু করি। দিনেশকে নিজের বন্ধু বানাই আর ধীরে ধীরে ওর কাছে আসতে থাকি। তারপরে পুরো বিষয়টাই আমি বুঝতে পেরেছিলাম যে কিভাবে ওরা আমার বাবাকে বোকা বানিয়ে আমার বাবার থেকে টাকা নিয়েছিল। কিন্তু আইনের কাছে সাহায্য চাওয়ার বদলে তুমি আইন নিজেই হাতে নিয়ে নিলে। বেইমানির বদলে বেইমানি। দিনেশের সঙ্গে তুমি ভালোবাসার নাটক করেছিলে। হ্যাঁ, আমি নাটক করেছি। ওদেরকে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য আমি এটা করেছিলাম। আর এতে তোমার সাহায্য করেছে তোমার প্রেমিক, তোমার আসল বয়ফ্রেন্ড। আমরা দুজনে মিলে প্ল্যান করেছিলাম। রণবীর ওই রাতে জেনে বুঝে বোকা হয়েছিল। আর ওই ছুরিটাকে খারাপ করেছিল। যদি এই পেঁচটাকে ঘুরিয়ে দেওয়া যায় তখন এই ফলাটা আটকে যায়। ওই ছুরিটাকে আমি খারাপ করেছিলাম আর ব্যালকনি থেকে লুকিয়ে ফটো আমিই নিয়েছিলাম। তারপরে আমি ওই ফটো হরিশকে পাঠিয়েছিলাম আর ওদেরকে ওখান থেকে তাড়িয়ে দিলাম। আর আমি টাকাগুলো নিয়ে ওখান থেকে বেরিয়ে পড়লাম। আমি আমার বাবাকে দেওয়া প্রমিস পূরণ করেছি। ওই টাকাটা আমার বাবার ছিল। আমি ওনার প্রতি ন্যায় করেছি। ভুল। ওই ন্যায় বিচার করা তোমার কাজ নয়, সেটা করবে আদালত। তুমি আইন নিজের হাতে নিয়েছিলে আর একটা খুব মস্ত বড় অপরাধ করেছো। আইন তোমাকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেবে। তোমাদের দুজনকে কঠোর শাস্তি দেবে। হ্যালো, হাই। তো আপনি এখানে একাই আছেন দেখছি। গ্রেট, আমিও একা। ইয়া, তাহলে বলুন। আমার তো ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকটা ভীষণ পছন্দের। আপনিও ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক পছন্দ করেন? হ্যাঁ, ইয়েস। আমিও ছোটবেলা থেকে পছন্দ করি। কি হলো, আপনি বারবার ওদিকে তাকিয়ে আছেন কেন? আপনার মতো সুন্দরী আরো কেউ আসতে চলেছে নাকি এখানে? হ্যাঁ, না না না, এমনি। এক্সকিউজ মি। ইয়া, শিওর।
আরে বেবি শোনো, আমার কথাটা বোঝার চেষ্টা করো তুমি। এছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। যদি তুমি আমার সাথে গোটা জীবনটা কাটানোর চেষ্টা করো, তাহলে কিন্তু আমাদের বাড়ি থেকে পালাতেই হবে। তুমি না ফিল্ম দেখা বন্ধ করো। যদি ধরা পড়ে যায় তাহলে আমাদের বাবা আমাদের দুজনকে মেরে এই সমুদ্রেই ভাসিয়ে দেবে। কিন্তু উনি তো আমাদের বিয়েতে রাজি হচ্ছেন না, তাহলে কিছু তো করতে হবে। কিছু না, আমি তোমার সাথে কথাই বলবো না। আইসক্রিমটা ধরো আর যাও এখান থেকে। আরে আকাঙ্ক্ষা, 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 শোনো না, আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা শোনো, আকাঙ্ক্ষা, আরে আকাঙ্ক্ষা, তো সারিকা দেবী, জানতে পারলে কিছু? সবকিছু। তাহলে বলে ফেলো, দেরি করে আর। ভাই, আমিও তো আছি। আচ্ছা, তাহলে আপনি শুরু করে দিন। আমিও শুরু করব। হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ, গুড। তবে এবার দেখো, এটা তো তোমরা তখন জেনেই গেছো যে এই মেয়েটাকে গলা টিপে মারা হয়েছে। এর গলার চিহ্নটা দেখে তো তোমরা বুঝতেই পেরেছো, তাই না? হ্যাঁ ডক্টর, আমরা জানি একে গলা টিপেই খুন করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওর মৃত্যু গলা টেপার জন্যই হয়েছে। আর গলা কোনো বেল্ট দিয়ে টেপা হয়েছিল। সেটা কি করে জানা গেল? দেখো, এর গলার ওপর যে চিহ্নটা রয়েছে সেটা তো এইরকম চওড়া। আর মন দিয়ে দেখো, কোথাও কোথাও গাঢ় আছে আর কোথাও কোথাও হালকা। আর যদি কোনো দড়ির মতো কিছু দিয়ে করা হতো তাহলে এই চিহ্ন এত চওড়া হতো না, এই বেল্টের মতো। আর পুরো গলাটাতে একই ধরনের হতো, কোথাও হালকা আর কোথাও গভীর, এরকম নয়। এক্সিলেন্ট। কি অসম্ভব ইন্টেলিজেন্ট আপনারা। ডক্টর সালুখে, পরের জন্মে আমি ফরেনসিক এক্সপার্টই হব। আরে ভাই ফ্রেডি, তুমি পরের জন্মের কথা কেন বলছো? এই জন্মটাই তাকে সামনে নাও না। আরে পরের জন্মের কথা ভাবছে। হ্যাঁ, আমি কি যেন বলছিলাম? আরে আপনি ওই গলা বেল্ট, বেল্ট গলা ওই। হ্যাঁ, বেল্ট, বেল্ট। দেখো, বেল্ট দিয়ে এইভাবে গলাটা চেপে ধরেছে। আর পরে একে পেছন থেকে মাথার পেছন দিকে কোনো ভারী জিনিস দিয়ে আঘাত করা হয়েছে। ডক্টর সালুখে, খুনি যদি একে গলা টিপেই মেরে থাকবে, তাহলে পেছন থেকে মাথায় বাড়ি মারলো কেন? আরে ভাই, খুনি চাইনি যে যে কোনো ভাবেই হোক মেয়েটা যেন বেঁচে না যায়। কখন মারা গিয়েছিল? রাতে 12টা থেকে 2টোর মধ্যে। রাত 12টা থেকে 2টো? এত রাতে এই মেয়েটা কি করছিল? স্যার, হতে পারে যে এ কোনো কল সেন্টারে কাজ করে, নাইট শিফটে। তাছাড়াও এর আইডেন্টিটি তো আমরা জানতে পারিনি। না না, এরকম মনে হচ্ছে না যে ও কল সেন্টার থেকে আসছিল। মেয়েটার জামা কাপড় দেখে মনে হচ্ছে হয়তো কোনো পার্টির থেকে আসছিল। আর বাড়ি ফেরার সময়। ঠিক ঠিক, সারিকা একদম ঠিক কথা বলছে। এ কোনো পার্টিতেই গেছিল, কারণ এর পেট থেকে আমরা মেক্সিকান ফুডের পার্টিকেলস পেয়েছি আর কফি। মেক্সিকান খাবার? হ্যাঁ, এসব আমি দেখাচ্ছি, এসব। এই দেখো, এইগুলো আমরা টেস্ট করেছি আর এর দ্বারাই জানতে পেরেছি ওই যে ফুড ছিল সেটা মেক্সিকান ফুড ছিল। কি কি খেয়ে থাকতে পারে এই মেয়েটা? অ্যাভোকাডো, টমেটো, পেঁয়াজ, চিপস। আর ও হয়তো কফিও খেয়েছিল, কারণ আমরা ভেজিটেবল অয়েল আর কর্নেরও অংশ পেয়েছি। আর একটা সবচেয়ে বড় কথা, এর খাবারের মধ্যে আমরা নাইট্রোজেনের ট্রেসেসও পেয়েছি। অদ্ভুত ব্যাপার, খাবারে নাইট্রোজেন। হ্যাঁ ফ্রেডি, আজকাল ট্রেন্ডটাই এইরকম পড়েছে। সবাই আজকাল এই ধরনের সায়েন্টিফিক খাবারই খাচ্ছে। হ্যাঁ, তো এই মেয়েটা এমন একটা রেস্টুরেন্টে খাবার খেয়েছিল যেখানে সায়েন্টিফিক ভাবে মেক্সিকান খাবার বানানো হয়, যা শরীরের পক্ষে খুবই ভালো। এমন রেস্টুরেন্ট তো শহরে খুব বেশি থাকার কথা নয়। মনে হচ্ছে নিশ্চয়ই এখানে কোনো ক্লু পাওয়া যাবে। আসুন স্যার, এখানে বসুন। আচ্ছা, আপনি এটা বলুন তো যে এই মেয়েটা আপনাদের এখানে খাবার খেতে এসেছিল? আপনারা আসলে কে? সিআইডি।
এখন আর কোনো কথা নয়, শুধুমাত্র ঠিকঠাক জবাব দাও। হ্যাঁ স্যার, কাল রাতেও এখানে এসেছিল, কিন্তু স্যার সিআইডি ওকে কেন খুঁজছে? একে আমরা খুঁজছি না, এর খনিকে খুঁজছে। খুন হয়ে গেছে বেচারি। একটা কথা বলুন, এই মেয়েটা কি একা এসেছিল নাকি অন্য কেউ সঙ্গে ছিল? স্যার এসছিল তো একাই, কিন্তু ও কথা বলেছিল অনেকের সঙ্গে। একা এসেছিল তো অনেক লোকের সাথে কথা হলো কিভাবে? আসলে আমাদের রেস্টুরেন্টে কালকে স্পিড ডেটিং নাইট ছিল। স্পিড ডেটিং? স্পিডে তো কার কিংবা বাইক চালানোর কথা শুনেছিলাম স্যার, কিন্তু স্পিড ডেটিং এটা কি ধরনের জিনিস? স্যার স্পিড ডেটিং ইয়াং জেনারেশনের কাছে এখন খুব পপুলার স্যার। বেসিক্যালি ছেলে বা মেয়ের মিটিংয়ের জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করা হয়, যাতে ওরা নিজেদের জীবনসাথী বেছে নিতে পারে। মানে যেভাবে ইন্টারনেট থেকে যোগাযোগ হয়, তাই তো? হ্যাঁ স্যার, অনেকটা সেরকমই, তবে ফোকাসটা বিয়ের ওপর নয়, ডেটিংয়ের ওপর হয়, যাতে ছেলেমেয়েরা নিজেদের চিন্তাভাবনা শেয়ার করতে পারে আর যাকে পছন্দ হবে তাকে জীবনসঙ্গী করতে পারে। মানে যে কেউ যে কোনো লোকের সঙ্গে কথা বলতে পারে, আলাপ করতে পারে আপনাদের এই স্পিড ডেটিং এর মাধ্যমে? হ্যাঁ স্যার, প্রত্যেকটা মেয়ে আলাদা আলাদা টেবিলে বসে, আর ছেলেদের কাছে 5 মিনিট সময় থাকে তাদের সঙ্গে কথা বলার জন্য। মেয়েরা কথাবার্তার ভিত্তিতে তাদের লিস্ট থেকে 10-এর মধ্যে মার্কস দিতে থাকে ছেলেদের, আর ডেটিং এজেন্সি এই মার্কসের ভিত্তিতে ছেলে মেয়েদের জীবনসঙ্গী বেছে দেয়। আচ্ছা, কতজন এসেছিল এই আপনাদের স্পিড ডেটিং এ? স্যার 10টা ছেলে আর 10টা মেয়ে ছিল। খুব ভালো ইভেন্ট হয়েছিল স্যার। আর শুনুন, এই মেয়েটার সঙ্গে যত লোক এই আপনাদের স্পিড ডেটিং ফেয়ারে এসেছিল সবার ডিটেলস চাই আমাদের। রাইট স্যার, আসুন। স্যার এই হলো এই ম্যাডামের ডিটেলস। মিস মালা বিরমানি, অ্যাড্রেসটা হলো A/231B ইউক্যালিপ 1111, ফোন নাম্বার 6528119991। এই সব কিছু ডিটেলস চাই আমাদের। আচ্ছা, ওই মেয়েটা কালকে মেক্সিকান খাবারের সঙ্গে কফিও খেয়েছিল কি? না স্যার, কফি তো পাওয়াই যায় না আমাদের রেস্টুরেন্টে। আপনাদের এই রেস্টুরেন্টে কফি পাওয়া যায় না? না স্যার। আচ্ছা আচ্ছা, আপনি এর প্রিন্ট আউটটা নিয়ে আসুন। আনছি স্যার। হতে পারে এই মালা এখান থেকে কোনো ছেলের সঙ্গে বাইরে গিয়েছিল কফি খেতে, খাওয়া দাওয়ার পরে, আর তখনই ও খুন হয়ে যায়। কি? এটা কিভাবে সম্ভব? না, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এত বড় একটা মিথ্যে! ওই মেয়েটার নাম ভুল আছে, ওই মেয়েটার অ্যাড্রেসটাও ভুল। আমি এটা ভেবে পাচ্ছি না যে কারো লাইফ পার্টনার খুঁজতে গিয়ে সবকিছু এত ভুল কেন? হতে পারে ওই মেয়েটা ফ্রড। যাই হোক না কেন, ওকে তো শনাক্ত করতেই হবে। লাশের কাছে না মোবাইল ছিল আর না পার্স। স্যার ওই মেয়েটা মারা গেছে 48 ঘন্টা হলো। ওর বাড়ির লোক কিংবা চেনাশোনা কেউ নিশ্চয়ই কোথাও রিপোর্ট লিখিয়েছে। পুরো বিয়েটা চেক করছে, আমরা জেনে যাবো। গোরেগাঁও পুলিশ স্টেশন মালা নামের কোনো মেয়ের মিসিং কেস ফাইল করা হয়েছে? আচ্ছা, গ্রেট, থ্যাঙ্কস। আপনি আমাকে কমপ্লেনের ফাইল পাঠাতে পারবেন? আর হ্যাঁ, প্লিজ আপনি ওর পরিবারকে কিছু জানাবেন না। স্যার। হ্যাঁ স্যার, মেয়েটার আসল নাম মালিনী, আর মরুর এলাকাতে ওর মিসিং কমপ্লেন ফাইল হয়েছিল। মিসিং কমপ্লেন ওর স্বামী আর শ্বশুর শাশুড়ি করেছে স্যার। কি? একজন বিবাহিত মহিলা, সে স্পিড ডেটিং এ? সেটাই তো, আর সেটাও আবার কোনো নকল নাম দিয়ে। হ্যাঁ বলুন। সিআইডি। এই দেখুন স্যার, বিয়ের এত বড় একটা ছবি টাঙিয়ে রেখেছে, আর মালিনী। যদি আমি এরকম করতাম, আমার বউ আমাকে বাড়ি থেকে বের করে দিত। স্যার কিছু জানতে পেরেছেন? মালিনী কোথায়? আই এম সরি, কিন্তু একটা খারাপ খবর আছে। খারাপ খবর? মানে মালিনীর অ্যাক্সিডেন্ট হয়েছে?
কোথায় ও? কোন হসপিটালে রয়েছে? কেউ আপনার স্ত্রীকে খুন করেছেন। হ্যাঁ, খুন? কিন্তু কে কে করেছে স্যার? দেখুন, এখন যে কথাটা আপনাদের বলতে যাচ্ছি সেটা শুনে হয়তো আপনারা আরো কষ্ট পাবেন। স্পিড ডেটিং? সেটা আবার কি স্যার? এটা এমন একটা প্রোগ্রাম যেখানে ছেলে মেয়েদের দেখা হয় তাদের জীবন সঙ্গী বেছে নেওয়ার জন্য। আর মৃত্যুর রাতে মালিনী এরকমই প্রোগ্রামে গিয়েছিল। আমার পোড়া কপাল, আমার ছেলে ঘরে থাকতে ও আরেক জীবন সঙ্গী খুঁজতে চলে গেল। ব্যাস।